হচ্ছে মিঠুনের তো বিয়ে করা ব্যবসা, ও যতই করুক যাই করুক, যত বিয়েই করুক, একটার জায়গায় 10টা করুক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। সমস্যাটা আমাদের যে আমার ননদের কিছু একটা ফয়সলা করে দিক, ওর ভবিষ্যৎটা করে দেওয়ার জন্য। ওর এই কেসটা যে চলছে এটা মিটিয়ে ডিভোর্স করে ওর ফয়সলা করে ওর বাচ্চার এবং আমার ননদের ভবিষ্যৎটা গড়ে দেওয়ার জন্য ও আসুক, এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুক, এটা মীমাংসা করে দিক, দিয়ে ও 1000 বিয়ে করুক, আমাদের কোনো সমস্যা নেই। আমরা সেটাই চাইছি, কারণ আমার ননদ তো এইভাবে সারা জীবন পড়ে থাকতে পারে না, ওরও তো একটা ভবিষ্যৎ আছে, ওর জীবনটা তো এভাবে কাটতে পারে না। ওর জন্য আমরা চাইছি যে বাচ্চাটার একটা ভবিষ্যৎ ও করে দিক, প্লাস ওর ভবিষ্যৎটা করে দিয়ে ও ছাটকাট করে দিয়ে মীমাংসায় এসে ও ওখানে যা করুক, ও আমাদের কোনো আপত্তি নেই। মিঠুন যখন এই বাড়িতে আসতো তখন কি ওর আচার ব্যবহার কিছু বুঝতে পারতেন? মানে উপর তো খুবই ভালো ছিল, এখন মনে কি ছিল সেটা তো বলা সম্ভব না, বুঝতে পারছি আমাদের সম্ভব না। কিন্তু ওই এইখানে 3 মাস আগে যে মিটিংটা হলো, ওকে আমি হাত ধরে অনুরোধ করে বললাম, দেখো ভাই, তোমাকে যে সুযোগ দিচ্ছি আমরা, যে তুমি সব কিছু ছেড়ে আবার এসে সংসারটা করো। তো একই কথা বলছে যে আমি আর একটা বিয়ে করেছি, তা তাকে ছাড়তে গেলে আমাকে 3 মাস সময় লাগবে। তা আমি বলছি, তুমি তোমার লিগালি বউ তো পূজা, মানে আমার ননদ, তোমার রেজিস্ট্রি করা বউ, তা ওকে তো তুমি তো অন্যের বউ নিয়ে তুমি থাকছো, ওটা তো বাদ দিতে তোমার 2 মিনিটও সময় লাগবে না। তুমি ইচ্ছা করলে যখন খুশি ওকে বাদ দিয়ে তুমি পূজার সঙ্গে সংসার করতে পারো। তো বলে আমি ভেবে দেখছি, বাড়িতে যাই ভেবে দেখছি, এরকম বলে চলে গেল। তো গেল, আর এদিকে কোনো যোগাযোগ করলাম। আমি বারবার বললাম, তাহলে মেয়েটার সঙ্গে তো যোগাযোগ রাখো, তোমার বাচ্চাটা তো তোমার অন্যের বাচ্চা, তোমাকে বাবা বলে ডাকে, তোমার নিজের বাচ্চার বাবা ডাকটা তোমার শুনতে কি ভালো লাগে না? বললো হ্যাঁ, সে তো ভালো লাগে। তাহলে তোমার নিজের বাচ্চাটা তোমার সঙ্গে যখন কথা বলতে চায়, তুমি তখন ওর সঙ্গে কথা বলো। তো বলছে হ্যাঁ বলবো, বলে আমাকে এই কথা বলে ও যে গেল, আর এদিকে কোনো যোগাযোগ করলো না, মেয়েটার সঙ্গে কোনো কথা বললো না। আর এই সম্পূর্ণ দায়ী হচ্ছে ওর বাবা মা। ও বাবা বলে যে আমার ছেলে, এখন আমার ছেলেকে অন্যায় করলে আমি কি মেরে ফেলবো? তোমার ছেলে হলে কি তুমি মেরে ফেলতে? ছেলে করে ফেলেছে, আমি কি করব? ইদানিং বলা হলো, তাহলে তোমার নামে যে সম্পত্তি আছে আমার ননদের নামে লিখে দাও, দিয়ে মিটিয়ে নাও। ও বাবা বলছে তাহলে আমাকে বিষ খেয়ে মরতে হবে। আমি বলছি, আপনি যদি বিষ খেয়ে মরেন, তাহলে আপনার যে ওয়াইফ, ওনাকেও নিয়ে মরবেন, কারণ উনি তো আর এক কালপিট। তো উনি এই সমস্যাটা পুষে রেখেছে, নাহলে আপনারা দুজনে না থাকলে এত দূর সমস্যাটা হতো না। আপনারা তো আপনার ছেলেকে লাই দিয়ে এত দূর নিয়ে গেছেন, দিনের পর দিন বিয়ে করছে, আর বিয়ের নামে ব্যবসা করছে। এখন আপনার কি মনে হচ্ছে যে মিঠুনের ব্যবসায় ওটা ব্যবসায়? আমি এখন এটাই বলবো যে যে মেয়েকে নিয়ে আছে, যা বিয়ে করে, ওরও ভবিষ্যৎ সামনে খারাপ, ওকেও ছেড়ে দেবে মিঠুন, ওর নিয়েও সংসার করবে না। মিঠুন একটা জিনিস মানে 2 দিনের বেশি রাখতে পারে না, ওটাই ওর ব্যবসা। আপনার নাম? আমার নাম শিউলি মণ্ডল। আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার একটা সমস্যা হয়েছে, কি হয়েছে ব্যাপারটা একটু বলুন। 2010 সালে আমার হাজব্যান্ড আসে বাংলাদেশ থেকে, ভীমপুর ডিগ্রি গ্রামে। এবার 2012-তে আমার মামা বাড়ি থেকে দেখে আর কি আমাদের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমি জানতে পারি, আমার যখন বাচ্চা হয় তখন আমি জানতে পারি যে আমার হাজব্যান্ডের অন্য জায়গায় সম্পর্ক ছিল। 2015 সালে আমার হাজব্যান্ডের আপন কাকার হচ্ছে ছেলের মামাতো শালির সাথে ধরা পড়ে ঝাউগ্রামে, ঝাউতলায়, ভীমপুর ঝাউতলা, আশানগর ঝাউতলায় ধরা পড়ার পরে সেইখান থেকে আমি জানতে পারি। জানার পরে আমাদের গ্রামের, মানে আমার শ্বশুরবাড়ি গ্রামের ক্লাবের লোকজন গিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে আসে ছাড়িয়ে 5,000 টাকা দিয়ে। এবার আমি সেটা পরে জানতে পারি, আমার শাশুড়ি কোনো কিছুই বলতে চায়নি আমাকে। সেটা কি বিয়ের আগে না বিয়ের পরে? না, বিয়ের পরে। সেটা বিয়ের পরে আমি জানতে পারি, মানে বিয়ের পরে বলতে আমার বিয়ে 3 বছরের মাথায় গিয়ে আমি জানতে পারি। আমার 2013-তে আমার বাচ্চা হয়, আমার একটা মেয়ে আছে। আর হচ্ছে আমার হাজব্যান্ড তখন হচ্ছে মিটিং করে আর কি বুঝিয়ে টুজিয়ে আমাকে নিয়ে যায় যে না চলো পূজা, এবার যা হবার হয়ে গেছে, আমার এরকম ভুল আর হবে না। আমি সুযোগ দিই। তারপরে আমার বাড়ি থেকে ওদের অনেক ডিমান্ড ছিল, গাড়ি ছিল ছেলের, চেন আংটি সমস্ত কিছু আমরা ডিমান্ড পূরণ করি, যা যা ছিল, শুধু খাটটা দিতে বাকি ছিল আমাদের। তারপরে এইভাবে চলতে চলতে 2019-এ আমার ওই কাকা শ্বশুরের ছোট ছেলের শালির সাথে আবার সম্পর্ক তৈরি হয়। আমার শাশুড়িকে আমি বলি সমস্ত কিছু,
যে এই ব্যাপার, এই বৃত্তান্ত, এইভাবে হলে কীভাবে পারা যাবে। তখন আমার শাশুড়ি আমাকে বলে যে পুরুষ মানুষ 10 ঘর ভাঙতে পারে, হ্যাঁ তোমার এগুলো সহ্য করে থাকতে হবে। তখন আমি বললাম যে এটা কী করে সম্ভব। তা বললো যে মেয়ে মানুষের অনেক কিছু ধৈর্য ধরে থাকতে হয়। তারপরে এইভাবে করতে করতে আমাকে 2020-তে আমাকে প্রচুর পরিমাণে মারধর করেছিল। 27শে অক্টোবর আমার বাবা আমাকে পরের দিন নিয়ে আসার পরে আমার অবস্থা প্রচুর খারাপ ছিল। পাশের বাড়িতে গিয়ে আমি মানে পাশের বাড়ি একটা দিদি এসে আমাকে আটকেছিল, এমন মারা মেরেছিল। আমি সেই তোমার কি অপরাধ ছিল মারার অপরাধ ছিল, আমি প্রতিবাদ করেছিলাম যে তুমি এইগুলো কেন করে বেড়াচ্ছ, এতে তো আমার মান সম্মান যাচ্ছে, তুমি এইগুলো করছো, লোকের সামনে আমি মুখ দেখাতে পারছি না, হ্যাঁ তোমার কি অসুবিধা কি। এবার সে আমাকে ডিভোর্সও দেবে না, সে আমাকে আমার নিয়ে সংসারও করবে, আবার সে এইগুলোও করে বেড়াবে। তারপরে আমি আমার বাবা নিয়ে আসার পর আমার শক্তিনগর হাসপাতালে আমাকে কৃষ্ণগঞ্জ থেকে ট্রান্সফার করে শক্তিনগর হাসপাতালে আমাকে অ্যাডমিট করলো। 7 দিন মতো আমি ছিলাম হসপিটালে ভর্তি। তারপরে আমি বাড়ি আসার পরে এই 7 দিনে আমার শ্বশুর শাশুড়ি কেউ যোগাযোগ করেনি। আমার হাজব্যান্ড আমাকে মেরে ঠেরে গুজরাটে চলে যায়, গুজরাটে ডাক্তারি করতেন উনি। প্রথমে যখন বিয়ে হয় তখন আমার উড়িষ্যা উনি ডাক্তারি করতেন, তারপরে আবার গুজরাটে চলে যান, কোয়াক ডাক্তার মানে চামচি ডাক্তার যেটা বলে। তারপরে এটা করতে করতে তারপরে উনি আমাকে ফোন করলেন, ফোন করার পরে বললেন যে পূজা বাড়ি আসো। তো আমার যারা যারা গ্রামের লোকজন ছিল, কারণ এইটা অশান্তি অনেক দিন ধরেই চলে আসছিল, মানুষ মানে মিটিংয়ের পর মিটিং হতো, ও বলতো যে আমি ভালো হয়ে যাব, শুধরে যাব, কিন্তু কোনো কিছুই হতো না। তারপরে আমি এখানেই ছিলাম, থাকার পরে আমি পরবর্তীকালে জানতে পারি যে শ্রুতি বিশ্বাস নামে যে মেয়েটার সাথে আর কি সম্পর্ক ছিল, সেটা বেরিয়ে গিয়ে উনি পরে আবার আমাদের মাঝদিয়া নাঘাটা ওইখানে একটা মেয়েকে মানে বউকে বোন পাতিয়ে রেখেছিল। সেই বোনের সাথে যাতায়াত, খাওয়া খাই, ওঠা বসা, সহবাস সব কিছুই ছিল তার। তারপরে আমার পাশের বাড়ি থেকে একটা দিদি আমাকে খবর দিল, আমার শ্বশুরবাড়ির গ্রামেরই, খবর দিয়ে বললো যে তোর তো এরকম সতীন এসছে। তাই বললাম যে কী বলিস, আমার তো এখনও ডিভোর্সই হয়নি, আমার তো কেস চলছে, সে তো আমাকে কোনো কিছুই জানায়নি। আমার হাজব্যান্ড একবারের জন্য বলেনি যে পূজা তুমি তোমার লাইফটা তোমার মতো করে শুরু করো, আমার লাইফটা আমার মতো করে শুরু করতে চাইছি, আমাদের যা হয়েছে ডিভোর্স নিয়ে নাও, বা মিউচুয়ালভাবে কোনো কিছু আমাকে জানায়নি কোনো কিছু। তারপরে আমি গেলাম ওইখানে, যাওয়ার পরে আমার শাশুড়ি আমাকে ঘরে উঠতে দেবে না। আমার ক্লাবের লোকজন সবাই ছিল আমার পাশে ওই গ্রামের। তা আমি তখন ওনাকে বললাম যে আমার সাথে তো এখন তো ডিভোর্স হয়নি, তাহলে তুমি কি করতে এসেছো এখানে, আর মিঠুন তোমার কি হয়। তা বলছে কি যে মিঠুন আমার দাদা হয়। তা আমি বললাম যে মিঠুন তোমার দাদা হয়, তাহলে তুমি আমি তো তোমাকে তো এর আগে তো দেখিনি কোনোদিন, তুমি কোন সম্পর্কে দাদা। বলছে মাসির মেয়ে। তারপরে কাটিং করুন তো, হ্যাঁ বাবার সত্যি বলো তো। শুনলাম যে তোমাকে থুয়েও তুমি থাকাকালীন তোমার হাজবেন্ড আবার 2টো বিয়ে করেছিল, কি বলবে একটু ব্যাপারটা বলো। আমাকে থুয়ে বলতে আমি যখন বিয়ে করি তার পরপরই 2015-তে আমি জানতে পারি আমার হাজব্যান্ড একজনের সাথে ধরা পড়েছিল। তারপরে ধরা পড়ার পরে সেইখান থেকে সমস্ত কিছু মিটমাট হয়ে যাওয়ার পরে আবার উনি আরেকজনের সাথে সম্পর্কে জড়াই, তার সাথে পুরো পাগল মতো হয়ে গেছিলো। সেইখানে আমাকে মানে মদ গাঁজা খেয়ে প্রচুর মারধর করা হয়েছিল। আমার বাবা আমাকে নিয়ে আসার পরে ধরা পড়ার কথা বাদ দে, বিয়ে করার কথা বল। হ্যাঁ, পরপর 2টো বিয়ে। তারপরে আমার হাজব্যান্ডের কেস চলছিল, আমাকে মারধর করার পরে বাবা কেস করেছিল। আমি হসপিটালে ভর্তি ছিলাম 1 সপ্তাহ মতো, ওরা আমাকে কোনো খোঁজ খবর কোনো কিছুই নেয়নি। তারপরে আমি আমার বাবার বাড়িতে ছিলাম, 2020-তে আমি চলে আসি। আসার পরে ওনাকে 1 সপ্তাহ পরে আসার কথা ছিল আমাদের কাছে নিয়ে যাওয়ার জন্য বা মিটমাট করার জন্য, কিন্তু উনি আসেননি আমার হাজব্যান্ড। তারপরে আমি 2021-এ আমি জানতে পারি যে আমার হাজব্যান্ড আর একটা মানে বিয়ে করেছে। মোট কটা বিয়ে হলো তাহলে? 3টে। আচ্ছা, মানে আমার সাথে বিয়ে করার পরে উনি দুজনের সাথে সম্পর্কে ছিল, একজনের সাথে ধরা পড়েছিলেন আর আরেকজনের জন্য মানে হাফ পাগল মতো হয়ে গেছিলেন। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমাকে মারধর করেছিল যখন মানে বিয়ে করার পরে, মানে আমার সাথে বিয়ে হওয়ার পরে আর কি দুজনের সাথে সম্পর্ক ছিল বা ধরা পড়েছিল। তারপরে আমাকে মারধর আমি যখন চলে আসি আমার বাবার বাড়িতে, মানে প্রচুর পরিমাণে মারধর করা হয়েছিল। তারপরে আমার হাজব্যান্ড একজনকে বিয়ে না করে তাকে বোন পাতিয়ে আমার শ্বশুরবাড়িতে রেখেছিল। দিনের পর দিন তার সাথে ওঠা বসা, শোয়া খাওয়া সমস্ত কিছুই ছিল। তারপরে ওনাকে ওইভাবে রাখার পরে গ্রামের লোকজন আর কি ধরে বিয়ে দিয়ে দেয়। মেয়েটার বাড়ি নাঘাটা, মাঝদিয়া।
তার আবার একটা ছেলেও আছে, আর তার এর আগেও 2বার বিয়ে হয়েছে। তাহলে মোট কটা বিয়ে হলো তোমাকে দিয়ে? আমাকে দিয়ে মোট 3টে বিয়ে করেছে। আর দুজনের সাথে আলাদা, মানে আমি যখন সংসার চলাকালীন দুজনের সাথে উনি সম্পর্কে ছিলেন। যাদের সঙ্গে বিয়ে করেছে তাদের সঙ্গে তোমার কথা হয়েছে কোনোদিন? হ্যাঁ, কথা হয়েছে। কি কথা হয়েছে?